কি যোগ্যতা আছে তোর আমার সাথে সারা জীবন থাকার? নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছিস? তোকে আমি কেন রাস্তার পাগল ও তোর সাথে থাকবে না? সেখানে তুই আমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখছিস। তনুর হাতে কিছুক্ষণ আগে থাক ওপর খেয়ে আকাশের মন খারাপ হলেও তনুর এখনকার কথাগুলো শুনে আকাশের রক্ত মাথায় উঠে যায়, যার ফলে আকাশ কোনো কিছু না ভেবে দু হাত দিয়ে হিংস্র প্রসন্ন আকারে অকপ করে তনুর গলা চেপে ধরে সজোরে চেঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ আমার কোনো যোগ্যতা নেই, আমি অযোগ্য একটা মানুষ। আর আমার সাথে রাস্তার কোনো পাগল থাকুক আর না থাকুক, কিন্তু তোকে অবশ্যই থাকতে হবে। এটা আমার নাল কথা, তোকে যেন আর কখনো ওই শোভানের সাথে দেখতে না পাই। কথাটা মনে থাকবে তোর। তনু কোনো উত্তর দেয় না আকাশের কথায়, কারণ তনুর গলায় বেশ ব্যথা লাগছে। সেই সঙ্গে প্রচণ্ড রাগও উঠছে তনুর। তার উপরে তনু আকাশের কথায় কোনোদিন ওর সম্মতি জানাবে না, তাই তনু চুপ করে আছে। অপরদিকে আকাশ তনুকে চুপ করে থাকতে দেখে আরো জোরে তনুর গলা চেপে ধরে। এরপর সেই আগের ন্যায় রাগান্বিত কণ্ঠে তনুকে বলে, কি হলো, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? তুই আর সেই ছেলের সাথে কখনো দেখা সাক্ষাৎ করবি না, আর কখনো ওই ছেলের আশেপাশেও যেন তোকে দেখতে না পাই। এক কথায় তোর সাথে শোভানের আর কখনো যোগাযোগ হবে না। কথাটা কি তোর মনে থাকবে? আকাশ তনুর গলায় কোজরে চেপে ধরে, যার ফলে তনুর মনে হচ্ছে সে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। তনুর এবার আরো বেশি ব্যথা লাগছে। তনু নিজেকে বাঁচাতে আকাশের কথায় সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। তুই আর কখনো ওই ছেলের সাথে দেখা করবি না তো? না, আর কখনো ওই ছেলের সাথে দেখা করব না। কথাটা যেন মাথায় থাকে। মনে রাখবি, তোকে আমার সাথে সারা জীবন কাটাতে হবে। ভুলেও কিন্তু কখনো আমায় ছেড়ে ওই শোভানের কাছে যাওয়ার হসন্ত তা মাথায় আনবি না। হ্যাঁ আমার কিছু নেই, আর আমি তোর অফিসের কর্মচারী। আমার কর্তব্য হচ্ছে তোর আদেশ মেনে কাজ করা, আর আমি তোর আদেশ মেনেই কাজ করব। কিন্তু তোকে আমার এই আদেশটা মানতে হবে। তুই আমি ছাড়া অন্য পুরুষের সাথে চলাফেরা তো দূরের কথা, অন্য পুরুষের দিকে দৃষ্টিপাতও করবি না। মনে থাকবে তোর আমার এই সকল কথা? হ্যাঁ হ্যাঁ আমার মনে থাকবে। কি মনে থাকবে? তোমার মুখ থেকে একবার একটু শুনি। তুমি ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবো না। মনে থাকে যেন। এবার ছেড়ে দিলাম, পরের বার আর এমন করবেন না। আর আমি ক্ষমাপ্রার্থী এত সময় তুই তুকারি করার জন্য। আসলে আমার কেন জানি হুট করে রাগ উঠে গিয়েছিল, তাই গলের মতন আচরণ করেছি এতটা সময় আপনার সাথে। তবে আগামীতে আর কখনো করব না। আকাশ তনুর গলা ছেড়ে দিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেয়। তবে তনু আকাশের কথার প্রত্যুত্তরে পরবর্তীতে আর কিছু বলে না। আকাশ থেকে ছাড়া পেয়ে সোজা গাড়ি স্টার্ট করে অফিসে চলে আসে। এরপর গাড়ি থেকে নেমে সোজা কেবিনে চলে যায়। অপরদিকে আকাশ গাড়ি থেকে নেমে অফিসে প্রবেশ করে নিজের ডেস্কে গিয়ে বসে। ডেস্ক বসে একটু আগের বিষয়টা নিয়ে ভাবতেই আকাশের মনে হয়, সে তনুর সাথে যেটা করেছে সেটা বেশ অন্যায়। তনুর সাথে তার এমন করাটা কখনোই উচিত হয়নি। হ্যাঁ বিয়ে করেছে তনু তাকে, কিন্তু তনু তার সাথে সংসার করার জন্য তাকে বিয়ে করেনি। কিন্তু আকাশ এই বিষয়টা নিয়ে একটু অতিরিক্ত হসন্ত করে ফেলেছে তনুর সাথে। অবশ্য একটু নয়, অনেক বেশি অতিরিক্ত করেছে সে। আকাশ ভালো করেই জানে সে তনুর সাথে যেটা করেছে সেটার 3 ডবল তনু তাকে ফিরিয়ে দিবে। আকাশ একটু আগের বিষয়টা নিয়ে ভাবনায় মশগুল। এমন সময় তনু ডাকপুরি কেবিনের ভিতর থেকে। আকাশ ডেস্ক থেকে উঠে তনুর অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করে। তখনই তনু চেয়ার থেকে উঠে এক গাদা ফাইল ত্রামম করে আকাশের মুখের উপরে ছুড়ে দিয়ে বলে, আমার গলা চেপে ধরেছিলি না, এবার তুই হারে হারে টের পাবি। আমি তখন নিরুপায় ছিলাম, যার কারণে তুই আমার সাথে ওই রকমটা করে বেঁচে যেতে পেরেছিস। তবে এখন আর পারবি না। এবার তোর কি হাল করব তুই নিজেও বুঝে উঠতে পারবি না। আর যেই ফাইলগুলো তোকে ছুঁড়ে মেরেছি সেসব তুই কালকের ভিতর যে কোনো মূল্যে কমপ্লিট করে দিবি, না হয়তো আগামী 3 মাস তুই কোনো বেতন পাবি না। আমার গলা চেপে ধরার ফল তুই এবার পাবি। তোর খাওয়া দাওয়া এবং ঘুম আমি সব কিছুই হারাম করে দিব। আগামীকালকের মধ্যে কিভাবে ফাইলগুলো কমপ্লিট করবি আমি জানি না, তবে 7টা ফাইল আমার আগামীকাল কমপ্লিট চাই। না হয় যেটা বলেছি তোর সাথে সেটাই হবে। যা এবার ফাইলগুলো মাটিতে থেকে উঠিয়ে নিয়ে গিয়ে কাজ একার লেগে পড়। আর আমিও নিজের কাজ করি। অবশ্য এখন আমার কোনো কাজ নেই, কারণ আমার কাজগুলো তোকে করতে দিয়ে দিয়েছি। যা এবার জলদি ফাইলগুলো উঠিয়ে নিয়ে আমার কেবিন থেকে বের হ। আকাশ তনুর দিকে এক নজর তাকিয়ে তনুর কথা আকার মতন চুপচাপ ফাইলগুলো মাটি থেকে উঠিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসে। এতগুলা ফাইল দেখে আকাশের মাথা ঘুরতে শুরু করে। তবে তার কিছুই করার নেই। সব কয়েকটা ফাইল তার যে কোনো মূল্যে আগামীকালের তরও কমপ্লিট করতে হবে, না হয়তো আগামী 3 মাস তাকে না খেয়ে মরতে হবে। আজ 1 বছর ধরে আকাশ সংগ্রাম করে বেঁচে আছে। জীবনটা তার ভালোই চলছিল, কিন্তু হুট করে এই বছর খানিক আগে আকাশের বাবা ভয়ানক একটা রোগে আক্রান্ত হয়, যার কারণে আকাশের বাবার চিকিৎসার জন্য সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে হয় আকাশের। আকাশ ও তার পরিবার বহু চেষ্টা করে আকাশের বাবাকে বাঁচানোর। দেশের বাহিরেও নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য আকাশের বাবাকে। কিন্তু আকাশের বাবার শেষ রক্ষাটা আর হয়নি। উপরওয়ালার ডাকে তিনাকে সাড়া দিতে হয়েছে। সেই থেকেই আকাশের পরিবার একদম পথে চলে এসেছে। তাই আজ আকাশকে এতটা সংগ্রাম করতে হচ্ছে। আকাশ ডেস্কে বসে তনুর দেওয়া ফাইল গুলো রেডি করতে শুরু করে। প্রথম ফাইলটা রেডি করতে করতে 2 ঘন্টা সময় চলে যায়। আর আধ ঘন্টা বাকি আছে অফিস ছুটি হওয়ার। তবে আকাশের সেই দিকে কোনো খেয়াল নেই। আকাশ একটা ফাইল শেষ করে আরেকটা ফাইলে হাত দেয়। যে ফাইলটা নিয়ে তনু কিছুটা কাজ করেছিল। আকাশ তনুর কাজ করা ফাইলে হাত দেওয়ার পর দেখে তনুর কাজে কিছুটা ভুল আছে। তাই আকাশ ফাইলটা নিয়ে তনুর কেবিনে যায়। তনু কেবিনে বসে বসে ফোনে কথা বলছিল। আকাশ তনুর কথা বলার ভঙ্গিম আকার দেখে বুঝে ফেলে তনু কার সাথে ফোনে কথা বলছে।
অপরদিকে তনু আকাশের আগমনে ফোনটা রেখে দিয়ে আকাশকে জিজ্ঞাসা করে, কিরে কি হয়েছে? ম্যাম, আপনি হয়তো আমাকে দেওয়া 7টা ফাইল থেকে একটা ফাইলে নিজে কিছুটা কাজ করেছেন। হ্যাঁ করেছি, কিন্তু কি হয়েছে এখন? ম্যাম, আপনার কাজে কিছুটা ভুল চোখে পড়েছে, তাই কি করব জিজ্ঞাসা করতে এসেছি। কি করবি আবার, সেসব ঠিক করবি? আর এই ছোটখাটো বিষয় নিয়ে আমার কাছে আসার কি আছে? অযথা আমাকে ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? দেখছিস না আমি ফোনে ব্যস্ত আছি, তাও তুই কোন কারণে আমার কেবিনে এসেছিস? আসলে ম্যাডাম, আমি চাইলে নিজের মতন করে ভুলগুলো সংশোধন করতে পারতাম, কিন্তু তাও আপনাকে জিজ্ঞেস করাটা আমার অনেক জরুরি ছিল। না হয়তো নিজের মতন কাবিলতি করতে গেলে দেখা যাবে পরবর্তীতে আপনার থেকে আমাকে আবার কথা শুনতে হবে। তাই জিজ্ঞাসা করতে এসেছি, হয়েছে যা এবার কেবিন থ। এ কারকে ভাগ, আর আমাকে ডিস্টার্ব করবি না। আমি ফোনে জরুরি কথা বলছি। এমনিতেই তুই আমার অনেক বড় সর্বনাশ করেছিস। আমি বহু কষ্টে শোভানের সাথে সবকিছু ঠিক করেছি, কিন্তু তুই এখন আবার এসে ঝামেলা করছিস। দেখ নিজের বউ, হ্রস্বই কার পথ দেখে আনিস না। তোকে যেই কাজ দিয়েছি তুই গিয়ে সেটা কর, আর আমাকে আমার কাজ করতে দে। ঠিক আছে ম্যাডাম, আমি গিয়ে নিজের কাজ করছি। কিন্তু ম্যাডাম একটা কথা, আমি না আপনাকে ওই রাস্তার টোকাইটার সাথে কথা বলতে বারণ করেছিলাম, কিন্তু তাও আপনি ওই টোকাইটার সাথে ফোনে কথা বলছেন যে? আকাশের কথা শুনে তনুর মাথা 100-তে 100 গরম হয়ে যায়। বসা থেকে উঠে এসে সোজা আকাশের গালে কষে কয়েকটা থা ওপর লাগিয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠে, এই ফকিন্নি, তুই কাকে রাস্তার টোকাই বলিস? তোর সাহস তো দেখছি কম না। তুই আমার বয়ফ্রেন্ডকে টোকাই বলিস, তার উপরে আবার আমাকে হুকুম করিস শোভানের সাথে কথা না বলতে। কত বড় আস্পর্ধা তোর! তখন কিছু বলিনি দেখে সাহস বেড়ে গেছে মনে হয়। একদম থা, পরে গালের সমস্ত দাঁত ফেলে দিব আর একবার আমার বিষয় নিতে মাতব্বরি করলে। করুণা করে তোকে চাকরিটা দিয়েছি, কিন্তু তুই তো দেখছি আমার উপরে অধিকার ফালতে বসে আছিস। তার উপরে আবার সোহানকে নিয়ে যাতা বলছিস। দেখ, এটাই তোর জন্য লাস্ট ওয়ার্নিং। এরপর আর একটা মাতব্বরি করলে তোর ঠিকানা হবে জেলখানার ভিতরে। থানায় গিয়ে সোজা তোর উপরে উল্টো পাল্টা মামলা ঠুকে দিব। তখন কিন্তু হাতে পায়ে ধরলে ও কোনো কাজ হবে না বলে দিলাম। তাই এখনো সুযোগ আছে, ভালো হয়ে যা। আর আমার বিষয় নিয়ে মাথা ঘামানো বন্ধ কর। আকাশ আর কোনো কথাবার্তা না বলে তনুর কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসে। এমন সময় অফিস ছুটি হয়ে যাও। আকাশ চোখ মুখ কালো করে তনুর দেওয়া ফাইলগুলো হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। রিকশায় করে বাড়ি যাচ্ছে আকাশ। রিকশায় বসে বসে একটু আগের কথাগুলো ভাবতে থাকে সে। তনু কত সহজেই তার উপরে হাত তুলল। একটা সময় এই মেয়েই পাগলের মতন তাকে ভালোবাসত, আর আজ সেই মেয়ে সামান্য একটা কথায় তাকে ওপর মেয়ে লজ্জিত করলো। রিকশায় বসে বসে বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে আকাশের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। হাত দিয়ে চোখ ও কাঠের পানিগুলো মুছে নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো সে তনুর বিষয় নিয়ে মাথা ঘামাবে না। আর কখনো সে তনুর জন্য মনের ভিতরে ফিলিংস তৈরি হতে দিবে না। সে এখন থেকে অফিসের কাজ নিয়ে মতলব রাখবে, কারণ তনু কখনো ইতার হবে না। এছাড়া সে এখন অন্যের প্রতি আসক্ত। তার উপরে আবার আকাশের এখন কিছুই নেই, কিন্তু তনুর অনেক কিছুই আছে। নামডাক এবং টাকা পয়সার কোনো কমতি নেই তনুর। তাই তনুকে নিয়ে আকাশচুম্বীর স্বপ্ন না দেখাটাই আকাশের জন্য শ্রেয়। চুপ করে আকাশ এতটা সময় রিকশায় বসে বিষয়গুলো নিয়ে ভাবছিল, কিন্তু ভাবনার এক পর্যায়ে রিকশাওয়ালা মামা আকাশকে ডেকে বলে, মামা চইলা আইসি গন্তব্যে। আকাশ ভাবনার ইতি টেনে রিকশাওয়ালা মামাকে ভাড়া চুকিয়ে বাসায় চলে আসে। শরীর পর্যন্ত টায়ার্ড লাগছে। কাঁধের ব্যাগটা খাটের উপরে রেখে ফ্রেশ হতে চলে যায় আকাশ। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম বেরিয়ে আসে। এরপর তনুর দেওয়া ফাইলগুলো কমপ্লিট করতে ট্রের উপরেই বসে পড়ে কাজ করতে করতে রাত 1টা বেজে গেছে। আকাশ কিছুক্ষণের জন্য কাজ থামিয়ে ডাইনিং রুমে গিয়ে খাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তখনই আকাশের মনে পড়ে তার মা সেই 10টা বাজে তার টেবিলের উপরে খাবার রেখে গেছে। আকাশ তাড়াতাড়ি করে হাত ধুয়ে টেবিলের উপরে থেকে খাবার নিয়ে খেতে আরম্ভ করে, কিন্তু খাবারের প্রথম লোকমা মুখে দিতে আকাশ থেকে ভাত তরকারি সব ঠান্ডা হয়ে গিয়েছে। আকাশ সব সময় গরম খাবার খেতে পছন্দ করে, তার এখন কিছুই করার নেই। অপারগ হয়ে ঠান্ডা খাবারগুলোই আকাশ খেয়ে নেয়। খাওয়া শেষ করে হাত ধুয়ে আবারও কাজে লেগে পড়ে। সারা রাত কাজ করতে করতে কেটে যায়। পুরো রাতে এক ফোঁটাও ঘুমায়নি আকাশ। রাত জেগে ফাইলগুলো হ্রস্বই কার কাজ করেছে সে। তনুর সত্যি সত্যি আকাশের খাওয়া দাওয়া এবং ঘুম সবকিছুই হারাম করে দিয়েছে আজ রাতে। সকাল 8টার দিকে 7টা ফাইল পুরোপুরি কমপ্লিট হয় আকাশের। কাজ শেষ করে হাত মুখ ধুয়ে 9টার কিছু সময় পর ঘর থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আকাশ। অফিসে পৌঁছে তনুর কেবিনে সব কয়েকটা ফাইল রেখে এসে ডেস্কে বসে ঝিমাতে শুরু করে। ঝিমাতে ঝিমাতে এক পর্যায়ে আকাশ ডেস্কের উপরেই মাথা রেখে ঘুমিয়ে যায়। আসলে সারা রাত জেগে কাজ করায় প্রচন্ড টায়ার্ড আকাশ, তাই সে ডেস্কের উপরেই মাথা রেখে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর কেউ একজন জগ ভরে পানি এনে আকাশের মুখের উপরে ছুঁড়ে রায় আকাশ লাফিয়ে উঠে ঘুম থেকে পড়ে। তখনই অপর পাশ থেকে ম্যানেজার আকাশকে বলে ওঠে, এখানে কি ঘুমানোর জন্য এসেছেন নাকি মিস্টার আকাশক মাহমুদ? আকাশ ম্যানেজারের কথায় কোনো উত্তর না দিয়ে হ্যাঁ করে তার দিকে তাকিয়ে আছে। সেই সময় ঘটনাস্থলে এসে তনু উপস্থিত হয়। ম্যানেজার তনু একার আকাশের ঘুমিয়ে যাওয়ার বিষয়টা জানায়। তনু ম্যানেজারের কাছে আকাশের ঘুমিয়ে যাওয়ার বিষয়টা শুনে ম্যানেজারকে বলে, খালেক সাহেব এবার তো ঠান্ডা পানি ছুঁড়ে মেরেছেন। আগামী থেকে অফিসে এসে ঘুমালে ফুটন্ত গরম পানি নিছুড়ে রবেন, যাতে করে চেহারার নকশা সহ বদলে যায়। যত সব আজাইরা লোক এসে জুটেছে আমার অফিসে। তনু আকাশকে অপমান করে নিজের কেবিনে চলে যায়, আর ম্যানেজার ও নিজের কাজে চলে যায়। আর আকাশ ডেস্কের উপরে চুপচাপ বসে পড়ে। তনুর কথায় আর ম্যানেজারের আচরণে মনের ভিতরে কষ্ট লাগলেও উপরে কোনো রিয়াকশন করে না আকাশ।
কারণ এসব কিছু তার সাথে নিত্যদিন ঘটতে থাকবে, যেটা তার সহ্য করতে হবে। 1 ঘন্টা কেটে যায়, ঘড়ির কাঁটা সবে কেবল 11টা অতিক্রম করেছে। এমন সময় হুট করে তনু রেগেমেগে কেবিন থেকে বেরিয়ে এসে আকাশের কলার চেপে ধরে আকাশকে জোরপূর্বক টেনে অফিসের সকল কর্মচারীর সামনে নিয়ে যায়। এরপর সবাইকে ডেকে বলে, এই যে দেখুন অফিসার, সব চাইতে বড় অকর্মা, সে নাকি বলে আরও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আমি তাকে কয়েকটা ফাইল দিয়েছিলাম কাজ করার জন্য, কিন্তু সে একটা ফাইলের মধ্যে বিরাট বড় একটা ভুল করে বসেছে। এখন একে কি করা উচিত সবাই বলেন। তন হ্রস্ব উকার র কথার প্রত্যুত্তরে অফিসের কর্মচারীরা বলে আকাশকে অফিস থেকে বের করে দিতে। কারণ ওর মতন কর্মচারীর জন্য অফিসের অনেক বড় ক্ষতি হতে পারে। কোনো অফিসের কর্মচারীদের কথা শুনে আকাশকে বলে, সবাই ঠিক কথাই বলছে, তুই অফিস থেকে বেরিয়ে যা। কারণ তোর কোনো যোগ্যতা নেই আমার অফিসে কাজ করার। তোর মতন মানুষ আমার অফিসে থাকলে আমার অফিস ধ্বংস হয়ে যাবে। তাই এখনই সোজা আমার অফিস থেকে বেরিয়ে যা, না হয় ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেওয়া হবে। আকাশ তনুর দিকে হতভাগার মতন তাকিয়ে আছে, কারণ সারা রাত জেগে কাজ করার ফল তনু তাকে এভাবে দিবে সেটা সে কখনো কল্পনা করেনি। এক দৃষ্টিতে তনুর দিকে তাকিয়ে আছে আকাশ, অপরদিকে তনু আকাশকে তার দিক একার তাকিয়ে থাকতে দেখে সিকিউরিটিকে ডেকে বকে, সিকিউরিটি এই অকর্মাটাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিন। সে কত বড় বেহা হলে এখনো না গিয়ে আমার দিকে বেহার মতন তাকিয়ে থাকতে পারে। বের করে দিন ওকে ঘাড় ধাক্কা দিয়ে। তনুর কথা মতন সিকিউরিটি আকাশকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়ে আসে। সিকিউরিটি আকাশকে অফিস থেকে বের করে দেওয়ার সময় তনু দূর থেকে লক্ষ্য করে তার মা অফিসের প্রধান গেটের সামনে চন্দ্রবিন্দু রিয়ে আছে। তনুর মা কোনো একটা কারণে অফিসে এসেছিল, কিন্তু তিনি এসে তনুর কৃত্তিকলাপ সবকিছু দেখে ফেলে। তনু তার মা কে দেখে মাথা নিচে নামিয়ে ফেলে। অন্যদিকে আকাশকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর আকাশও মাথা নুয়ে গন্তব্যহীনভাবে হাঁটতে আরম্ভ করে।